লজ্জা করছে না আপনার নিজের থেকে 14-15 বছর বয়সের ছোট্ট একটা মেয়েকে ঘরে বউ করে আনতে? এই প্রথম কথা ওনার সাথে আমার, কিন্তু উত্তর পেলাম না। লোকটা ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। ওনার হ্যাবলার মতো তাকানো ভঙ্গি দেখে আমার রাগ শুধু বেড়েই যাচ্ছে। কী হলো, কিছু বলছেন না যে? কেন বিয়ে করলেন আমায়? আমার জীবনটাকে বিষিয়ে দেওয়ার জন্য? আমি না হয় মেয়ে মানুষ, আমাকে জোরপূর্বক বিয়ে দিচ্ছে পরিবার থেকে, কিন্তু আপনি তো পুরুষ মানুষ। কেমন পুরুষ আপনি যে নিজের থেকে এত ছোট্ট একটা মেয়েকে বউ করে নিয়ে আসলেন? কেন, পুতুল খেলার জন্য নাকি বলেন? একটা কথারও উত্তর না দিয়ে লোকটা ওয়াশরুমে চলে গেলেন। এদিকে আমার রাগের মাত্রা অধিক হারে বাড়ছে। আমি আবারও অতিরিক্ত রাগ উঠলে রাগের প্রভাবে কেঁদেই ফেলি। 8 ঘন্টা পার হয়ে গেল, লোকটা ওয়াশরুম থেকে এখনও বাইরে আসছে না। তাতে কি, আমি তো এই অর্ধবর্ষ লোকটাকে বিয়ে করতে চাইনি। বাবা মাকে এত করে বললাম এই লোকটাকে বিয়ে করতে পারবো না, শুনলই না আমার কথা। পালিয়েও আসতাম রবির সাথে, আমার বয়ফ্রেন্ড। পরিকল্পনা করেছিলাম ওর সাথেই, কিন্তু পরদিন রাতেই বিয়ে দিয়ে দিল। কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী দিয়ে বাড়ি ভর্তি ছিল, তাই আর পালাতে পারলাম না। কবুল 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 3 বার বলেই দিলাম, শুধু মুখ দিয়ে, মন থেকে নয়। রাগে দুঃখে কিছুক্ষণ নীরব করে রবির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। যে কাল রবির সাথে কথা বলতে হবে, আমি এই লোকটার সাথে থাকতে পারবো না। ও যেন এখান থেকে নিয়ে যায় আমাকে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম লোকটা ফজরের নামাজ পড়ছে। পাশে আর একটা জায়নামাজ বিছিয়ে রেখেছে, হয়তো আমার জন্য। অন্যদিন নামাজ পড়লে আজ ওনার জন্য নামাজ পড়লাম না। আমি চলে যাওয়ার পর একা পড়ে নিলাম। নামাজ পড়ে বাইরে বেরিয়ে গেলেন উনি। আমি নামাজ শেষ করে ঘরেই বসে আছি। একটু পর দরজায় কড়া নাড়লেন ওনার মা। বৌমা, উঠেছ তোমরা? এই বললে আমি জি মা বলে দরজার কাছে গিয়ে শাশুড়িকে ভেতরে নিয়ে আসলাম। একটা ছোট্ট মেয়ের বয়স 9-10 হবে। সে ট্রেতে সকালের নাস্তা নিয়ে আসে। শাশুড়ি মা, জুলি, তুই খাবারের ট্রেটা টেবিলের উপর রেখে রান্নাঘরে তো ছোটো ভাবিকে কাজে সাহায্য করগা। শাশুড়ি মা, কাল তোমাদের খোঁজ ঠিকভাবে নিতে পারিনি, তোমার কোনো অসুবিধা হয়নি তো? না মা, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা ঠিক আছে, নাস্তা করে বিশ্রাম নাও তোমরা। ঠিক আছে মা। তখন শাশুড়ি মা বসা অবস্থায় শাশুড়ি মা আমাকে জড়িয়ে কাঁদতে লাগলো। আমার কেন জানি ওনার এই সময় আমাকে জড়িয়ে ধরে কান্নাটা স্বাভাবিক লাগলো না। কান্না থামিয়ে শাশুড়ি মা আমার মাথায় হাত দিয়ে বলছে, আমার ছেলেটা অনেক সহজ সরল, ওকে দেখে রেখো মা। তখনই রুমে লোকটা প্রবেশ করে। মা কথা থামিয়ে বলে, বাবা তোরা নাস্তা করে নে, আমি যাচ্ছি। লোকটা মুচকি এসে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। লোকটা রুমে সোফায় বসে হাতে করে আনা খবরের কাগজে মুখ ডুবাই আছে। এদিকে আমার পেটে ক্ষুধার্ত ইঁদুর দৌড়াচ্ছে খাবার টেবিলে, কিন্তু আমার খেতে কেমন দ্বিধা লাগছে নিজের থেকে। আমি, শুনেন না, মা তো নাস্তা করতে বলে গেল, খেয়ে নিন। লোকটা একটু মাথা উঠায় আবার খবরের কাগজ পড়তে লাগলো। আমি আর অপেক্ষা না করে কিছু একটা খেয়েই নিলাম। একটু পর লোকটা ঘর থেকে বেরিয়ে গেলেন না খেয়েই। আমি এই সুযোগে রবিকে কল দিলাম। রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। 5 বার কল দেওয়ার পর 6বার রিসিভ করলো। রবি, দেখো জান্নাত, তুমি এখন অন্যের বিবাহিত স্ত্রী, এভাবে আর আমাকে কল দিবে না। আমি এই অর্ধবয়স্ক লোকটার সাথে আমি থাকতে পারবো না। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। পাগলামি করো না জান্নাত, আমার পক্ষে এই কাজ করা সম্ভব না। তুমি এখন একজনের বউ, আমায় কল কেউ নাও, আর কখনোই কল দিও না। ভালো থেকো। এই বলে ফোনটা কেটে দিল রবি। আমি হতাশ হয়ে আবার কল দিচ্ছি রবিকে, কিন্তু নাম্বার ব্যস্ত, একেবারে রিং হয়ে ব্যস্ত বলে কেটে যাচ্ছে। তার মানে রবি আমার মোবাইল নাম্বারটাও ব্লক লিস্ট করে দিল। এমনি মনটা খারাপ, আরও খারাপ হয়ে গেল রবির আচরণে। জানলার পাশে এসে দাঁড়িয়ে প্রকৃতি দেখছি আর চোখ থেকে পানি ঝরছে। এমন সময় আমার ছোটো যাই রুমে এসে, কীভাবে বাসর রাত কেমন কাটলো বলেন শুনি? জি ভালো। আমাদের ভাইয়া কিন্তু অনেক ভালো মানুষ ভাবি। এ বাড়িতে সবাই ওনাকে অনেক পছন্দ করে। আমিও ওনাকে ভাসুর নয়, নিজের ভাই, আর উনি আমাকে নিজের ছোটো বোনের মতো স্নেহ করেন। চুপ করে আছি। আরে ভাবি, আপনার চোখ দেখছি লাল হয়ে গেছে। বাবা মার জন্য মন খারাপ লাগছে বুঝি? প্রথম আমারও অনেক খারাপ লাগতো, কিন্তু এ বাড়িতে সবার সাথে থেকে এখন বাবা মার কথা খুব কম মনে পড়ে। আসেন আমরা সাথে করে নিচে যাই। একা একা থেকে বেশি নিঃসঙ্গ বোধ করছি। ভাইয়াটাও যে কোথাও নতুন বউকে একলা রেখে উধাও। আমি কিছু বলতে যাব, অমনি ছোটো যা আমার হাতে ধরে নিচে নিয়ে যাচ্ছে। আমি আর কিছু না বলে ওনাকে অনুসরণ করেই চলছি। আর দেখেছি বাড়িটা বেশ বড়, সুন্দর আর সুসজ্জিত, 2 তলা বিশিষ্ট। লোকটার ছোটো ভাইয়ের বউ হলেও
আমার থেকে আমার ছোটো জায়ের বয়স অনেক বড়। ছোটো জা একটা রুমের সামনে এসে পিউ বলে ডাকতে ছোট্ট একটা পরীর মতো সুন্দর মেয়ে দৌড়ে এসলো। যা ভাবি, আমার ছোট্ট মেয়ে পিউ, আর বড় ছেলে ওর বাবা স্কুলে নিয়ে গেছে। পিউমা, এই যে তোমার বড় আম্মু। এই কথা বলতে পিউ আমার কোলে আসার জন্য হাত উঠালো। আমি খুশি মনে পিউকে কোলে নিয়ে গালে একটা আদর দিলাম। পিউ আমার গালে আদর দিল, তখনই জড়িয়ে নিলাম বুকে পিউকে। পিউয়ের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে রান্নাঘরে গেলাম। ছোটো যাকে আপু বলে সম্বোধন করলাম। আপু, আমিও হেল্প করবো আপনাকে? ও মা, সে কী কথা? মা জানতে পারলে আমাকে অনেক বকবেন। ভাবি, আপনি তার চেয়ে বিশ্রাম নেন রুমে গিয়ে। আর আমার নাম আশা, আপনি আমাকে আশাই বলে ডাকবেন। না, তা হয় না, আমার কোনো বোন নেই, আমি আপনাকে আপু বলে ডাকবো। ঠিক আছে ভাবি। খুশি হয়ে আমি টুকিটাকি সাহায্য করছি আশা আপুকে। রান্নাঘরে দুজন মহিলা অন্য অন্য কাজ করছে, কিন্তু রান্না আশা আপু একাই করছেন। শাশুড়িমার রান্নাঘরে প্রবেশ। এ কি আশা, তুমি প্রথম দিনে নতুন বৌমাকে রান্নাঘরে নিয়ে আসছো? আশা আপু কিছু বলতে যাবে, তার আগে আমি বললাম, না না, আমি নিজের থেকে আসলাম। আপু তো আমাকে রান্নাঘরে ঢুকতে দিচ্ছিল না। ঠিক আছে বৌমা। আর আশা, তোমার ভাইয়ের ভাতের সাথে খাওয়ার জন্য মিষ্টি চাটনিটা করেছো? আশা আপু, না মা, এখনও করিনি, সব কিছু রেডি করে ফেলবো একটু পর। ঠিক আছে বলে আমার দিকে তাকিয়ে, বড় বৌমা, আমার ছেলেটা খাওয়ার শুরুতে কোনো কিছু টক মিষ্টি চাটনি ছাড়া খেতে পারে না বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। আশা আপু বেগুনে তেঁতুলের টক দিয়ে চাটনি করছে। আমি পাশে দাঁড়িয়ে থেকে দেখছি, আর আপুর বিয়ে কিভাবে হলো সেই গল্প শুনছি। মহিলা দুজন যেন কোথায় বেরিয়ে গেল। এমন সময় পিউ মা বলে চিৎকার করে আপুর দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল পিউয়ের খোঁজে গেলে। আমি সেই সুযোগে চাটনিতে ইচ্ছে মতো মরিচের গুঁড়ো, লবণ আর পাশে রাখা করলার জুসের কিছু মিশিয়ে দিলাম। আমার শ্বশুরের ডায়াবেটিস, তাই কিছু করলার জুস খান, করলা মৌসুমে। একটু পর আশা আপু ফিরে এসে চাটনি হয়ে গেছে বলে নামিয়ে ফেললো। আমি রুমে চলে আসলাম। মন অনেক খারাপ থাকলো, চাটনিতে ওসব মিশিয়ে এখন বেশ ফুরফুরে লাগছে। এটা ভেবে যে লোকটাকে ওই চাটনি খাবে কিভাবে। জোহরের নামাজের পর মসজিদ থেকে বাড়ির পুরুষেরা ফিরল। সবাই একসাথে দুপুরে খাবার খেতে বসলো। দুপুরে খেতে বসে দেখলাম আমার আরও একটা ছোট দেওর আছে, আর বড় ননদ, ছোট ননদ দুপুরে খেয়ে তাদের নিজের স্বামীর বাড়ি চলে যাবেন। দুলাভাইরাও সঙ্গে আছেন। সবাইকে খেতে বসা দিয়ে আশা আপু আর শাশুড়িমা পরিবেশন করছে। সব মানুষ মুখে এত কথা, কিন্তু ওই লোকটা কোনো কথাই বলে না। এ কেমন মানুষ, আমি মনে মনে। সবাই খেতে শুরু করেছে। আমি অপেক্ষা করছি লোকটা ওই চাটনি খেলে তার প্রতিক্রিয়া কী হবে তা দেখার জন্য। ছোট্ট মেয়েকে বিয়ে করানোর শখ কত তা বোঝানোর জন্য। এমন সময় লোকটা বসা অবস্থায় বলে চিৎকার করতে করতে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে বাতাস করছে। সবাই খাওয়া বাদ দিয়ে ওনাকে উত্তেজিত হয়ে ওনাকে জিজ্ঞাসা করলো কী হইল, কিন্তু উনি শুধু চিৎকার করে আর ছটপট করছে। এত ঝাল, তিতা, লবণ সহ্য করতে পারেন না বেচারা। শাশুড়িমা কান্নাকণ্ঠ বললেন, আমার ছেলেটা কথা বলতে পারে না, কিভাবে বুঝবো ওর সমস্যা হচ্ছে? এই কথা শোনা মাত্র কারেন্টের শক খেলাম পুরো শরীর, আর বজ্রপাত হলো মাথায়। নিজেকে সামলিয়ে পানি এগিয়ে দিলাম লোকটাকে। এক নিমিষে সব পানি খেয়ে গ্লাস নাড়িয়ে আরও পানি চাইলেন। আশা আপু পানি দিলেন। পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগলো। ভাগ্যিস বেগুন সবার অ্যালার্জি, এই জন্য চাটনি কেউ খায় না। সবাই হালকাভাবে দুপুরের খাবার খেয়ে যে যার স্থানে ফিরে গেলেন। আমি রুমে এসে ওয়াশরুমে দরজা আটকালাম আর কান্নায় ভেঙে পড়লাম। শেষ পর্যন্ত এই ছিল আমার কপালে। বোবা বুড়া স্বামী, কী পাপ করেছিলাম আমি আল্লাহ! আয়নায় নিজেকে দেখে আরও ভিতর থেকে কষ্টে কাঁদতে লাগলাম। বেশ কিছু সময় পরে এসে শুয়ে পড়লাম। এত কান্নার পরেও ভেতর থেকে আবার কান্না আসছে দুর্ভাগ্যের জন্য। এভাবে শুয়ে বিকালটা কাটলাম। সন্ধ্যায় আব্বু আম্মু আর ছোটো ভাই আমাকে আর লোকটাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এ বাড়িতে আসলো। আমি ওদের কারোর সাথেই ভালোভাবে কথা বললাম না। তাড়াতাড়ি রাতের খাওয়া শেষ করে আমাদের বাড়িতে গেলাম। গিয়ে ক্লান্ত লাগছিল বলে শুয়ে পড়লাম। খুব কষ্ট পেয়ে কান্না করলে আমার আবার ঘুম পায় না। বিছানায় শুয়ে আছি, লোকটা আমার বিছানায় একপাশে শুয়ে পড়লো দেখে আমি নিজে তার মাথা থেকে বালিশ নামিয়ে মেঝেতে ফেলে দিয়ে সেখানে শুতে বললাম। লোকটা বাধ্য ছেলের মতো মেঝেই শুয়ে পড়লো, কিন্তু কিছু বলল না আমার দিকে। ফ্যাল করে তাকানোটা ত্যাগ করতে পারলো না, যা আমার খুব অসহ্য লাগে। আমাদের বাড়িটা একটু গ্রামের পাশে, তাই নতুন বিয়ে হলে গ্রামের মানুষ নতুন বর বউ দেখতে আসেন। আজ সকালে উঠে অনেক মানুষ কোলাহল দেখেছে আমার বর দেখার জন্য। লোকটা দরজার কাছে চেয়ারে বসে আছে, আর লোকজন বারান্দার নিচে দাঁড়িয়ে দেখছে নতুন বর কেমন।
আমি চলে আসার সময় শুনতে পেলাম কেউ কেউ বলছে, এত কথা বলছি নতুন বরকে, এর এত অহংকার, একটা কথাও বলছে না। বড়লোকের জন্য এমন মানুষ। আমাদের জান্নাত কত সুন্দর, পরীর মতো, আর তার কপালে এমন একটা বুড়া জামাই জুটলো। বরটা লম্বা আর সুন্দর আছে, তাই বয়সটা একটু বেশি। এসব কথা শুনে মেজাজটা আরও খারাপ হয়ে গেল। রান্নাঘরে গিয়ে রাগে আম্মুকে বললাম, আম্মু, আমি আর ওই বাড়িতে যাব না, কিচ্ছুতেই যাব না। ওই লোকটার এত বয়স, আর উনি কথাও বলতে পারেন না, বোবা। তোমরা কিভাবে এমন একটা লোকের সাথে আমার বিয়ে দিলেন? আম্মু চুপ করে আছেন। আব্বু রান্নাঘরে এসে আমাকে সব কথা শুনে আমাকে বলল, মা, কোনো পিতামাতা তার সন্তানের খারাপ চায় না। জামাই বাবা কিছুদিন আগে এসে তোকে দেখে খুব পছন্দ করে, আর তোর শাশুড়ি সম্পর্কে আমার বড় বোন হন। ছোটোবেলা আমি একবার পুকুরে পড়ে গিয়েছিলাম, তখন তিনি আমায় বাঁচান। এই ঋণ একটু হলেও শোধ করতে চাই আমি। আব্বু আমার মাথায় হাত রেখে বললেন, তুই অনেক সুখী হবি রে মা, দেখে নিস। হাতটা সরিয়ে দিলাম আমি, আর বললাম, বোবা জামাই নিয়ে কি সুখী হব আমি, বলো তুমি? জামাই আগে স্বাভাবিক মানুষ ছিলেন, একটা দুর্ঘটনার পর থেকে কথা বলতে পারে না। একটা কথা মনে রাখবি, মা মানুষের সবথেকে বড় পরিচয় হলো সে মানুষ। কী দুর্ঘটনা? আব্বু কিছু বলার আগে শাশুড়ি মা মোবাইলে কল দিয়ে কান্না করতে করতে বলেন, আমার শ্বশুর বাবাকে অনেক অসুস্থ, হাসপাতালে নিয়ে যাচ্ছেন, আমরা যেন দ্রুত সেখানে যাই। তখনই তাড়াতাড়ি করে বের হয়ে আব্বু, আম্মুর লোকটা, ছোট ভাইসহ রওনা দিলাম। শ্বশুর সাহেব হাসপাতাল থেকে ফিরছেন আজ। বাড়িতে অনেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সমাগম, সবাই মিলিয়ে ভালোই ব্যস্ত হয়ে পড়ছে আমি। এ বাড়িতে সবাই অনেক ভালো, সবার সাথে অল্প সময়ে বেশ ভাব হয়েছে। শুধু ওই লোকটাকে এখনও পর্যন্ত সহ্য করতে পারছি না। যদিও কয়েকদিন হাসপাতালে বেশিরভাগ সময় বাবার সাথে ছিল। এবার বাড়িতে গেলে আর আসবো না আমি, তাতে যা হবার হবে, মনে মনে সিদ্ধান্ত নিয়েছি। এখন শুধু অপেক্ষা কখন বাড়িতে যেতে পারবো। কিন্তু হঠাৎ শ্বশুর অসুস্থতার জন্য সব এলোমেলো হয়ে গেছে। কবে যে আর বাড়ি যেতে পারবো আমি? এই কয়েকদিন আমি, পিউ আর আশা আপু একসঙ্গে ছিলাম। ছোটো ভাইয়া, মা আর ওই লোকটা হাসপাতালে ছিল। ছোটো দেবর বাড়িতে ছিল। আজ রাতে লোকটা আমার পাশে শোয়াতে আমি উঠে ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লাম। ওনার বাড়ি, ওনার ঘর, উনি থাকুক খাটের উপর। এছাড়া কয়েকদিন হাসপাতালে ঠিকমতো ঘুম হয়নি লোকটার, শাশুড়িমা বলেছিলেন। সকালে উঠে দেখি লোকটা রুমের অন্য পাশে ফ্লোরে ঘুমাচ্ছে। কি না নিষ্পাপ লাগছে ঘুমন্ত মুখটা লোকটার, মনে হয় সারা জীবন চেয়ে থেকে। ছি, আমি কেন ওই লোকটার দেখছি? ওনার জন্যই আমি আমার রবিকে হারালাম। ওনার জন্য রবি আমার সাথে কথা বলে না এখন। আর আমি কি না ঘৃণা করি, আমি এই লোকটাকে অনেক ঘৃণা করি। এরপর ফ্রেশ হয়ে নিচে রান্নাঘরে যাই আপুকে সাহায্য করার জন্য। সকালের নাস্তা করে যে যার অফিসে চলে যায়। এ কি, লোকটাও কোট টাই পরে হাতে ল্যাপটপের ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? শাশুড়ি বলেন, বাবা, আজ অফিসে না গেলে হয় না? বৌমা তো নতুন মানুষ, তাকে তো সময় দেওয়া উচিত। লোকটার মা কে কি যেন বলে বেরিয়ে গেল। যাওয়ার সময় মা তাড়াতাড়ি বাড়িতে ফিরতে বলেন। বোবা একটা লোকের অফিস আছে আমি ভাবছি। সারাদিন সবার সাথে স্বাভাবিকভাবে থাকলেও একটা কথাই ভাবি, কিভাবে লোকটাকে হেনস্থা করা যায়। আপুসহ দুপুরের খাবারের রান্না করি, আর মা সবসময় বাবার পাশে থাকেন। লোকটা দুপুরের খাবার খেতে আসে, খাওয়ার শেষে রুমে যায় বিশ্রাম করার জন্য। আশা আপু আমাকে জোর করে রুমে পাঠায়। রুমে যাওয়ার পর আয়নার পাশে কিছু বেলি ফুল দেখতে পাই। বেলি ফুল আমার পছন্দের অনেক। ফুল দেখে আনন্দিত হয়ে হাতে নিলাম। তখন লোকটা ইশারায় ফুল মাথার খোপাতে গেঁথে নিতে বললেন। আমি খানিকক্ষণ চুপ থেকে ফুলটা হাতে নিয়ে ছিঁড়ে কুটি কুটি করলাম লোকটার সামনে। খোপায় বাঁধবো না আমি এই লোকটার আনা বেলি ফুলের মালা। আজ কেন? আমি আর জীবনে কখনো খোপায় বেলি ফুলের মালা বাঁধবো না। তবুও লোকটা আমার দিকে চেয়ে আছে। সত্যি লজ্জা বলতে কিছু নেই লোকটার। ফুলের মালাটা সামনে ছিঁড়ে এত অপমান করলাম, তারপরে যদি ওনার একটু আত্মসম্মান লাগতো। সহ্য করতে পারছি না লোকটার তাকানো। রুম থেকে বের হয়ে ছাদে গেলাম। ছাদে লাগানো বাগানে অনেক রঙের ফুল ফুটে আছে। ফুলগুলো দেখে আমার সেই ফুলে গাছে হতে ইচ্ছে করছে। আমি যদি ফুল গাছ হতাম তাহলে আর এই লোকটাকে বিয়ে করতে হতো না। ছাদে অতিরিক্ত রোদ থাকা সত্ত্বেও চেয়ারে পা তুলে আয়েশ করে বসে কোন ফুলের রং কী, কার আকৃতি কেমন, তা মনোযোগ দিয়ে দেখছি। মাঝে মাঝে কোথাও হতে যেন ঝিঝি পোকার ডাক ভেসে আসছিল। রোদের তাপও কমে যাচ্ছে। সব মিলিয়ে মনোরম একটা পরিবেশ, ভালোই লাগছে আমার। আজ আর ছাদ থেকে রুমে যাব না আমি। ফুলগুলোর সাথে সময় কাটাবো আর ফুলের সৌন্দর্য উপভোগ করবো ভাবছি। বিকেল হয়ে গেল, আসরের আজান শোনা যাচ্ছে পাশের মসজিদ থেকে। কিছুক্ষণ পর লোকটা সেখানে উপস্থিত হয়ে ক্যাবলার মতো একটা হাসি দিয়ে ইশারায় বোঝালেন এই ফুল বাগানটা তার নিজে হাতে গড়া। আমি বুঝেও না বোঝার ভান করলাম।
আমার মুখটা অন্ধকার হয়ে যাচ্ছে। লোকটার জন্য ভালোই ছিলাম এতক্ষণ, লোকটা এসে আমার মুডটা নষ্ট করে দিল। লোকটা পানি দিচ্ছে ফুলের গাছগুলিতে, অনেক খুশি মনে আমি ওনার জন্য ছাদ থেকে নেমে আসলাম। শাশুড়ি মা, আশা তোমার ভাবিকে চা করে দাও, ছাদে তোমার ভাইয়ের জন্য নিয়ে যাবে। বিকেলে চা তো তোমার ভাইয়ে ছাদে বসে খায়। আপু আমি চা করে নিয়ে যাচ্ছি ওনার জন্য, আপনাকে আর কষ্ট করতে হবে না, সারাদিন কত পরিশ্রম করেন আপনি। আশা আপু, ঠিক আছে, কিন্তু ভাইয়া একেবারে ঠান্ডা চা খান, আর চায়ে চিনি বেশি লাগে। ঠিক আছে আপু, আমি করে নিব বলে অনেক গরম করলাম, আর চিনির বদলে একটু ডিটারজেন্ট পাউডার আর গুঁড়া মিক্সড করলাম। ছাদে নিয়ে গেলাম লোকটার জন্য। লোকটা চেয়ারে বসে আছে, আমি পাশে গিয়ে হাসি মুখে চা ওনার সামনে এগিয়ে দিলাম। লোকটা খুশি মনে চায়ের কাপে মুখ লাগালো, আর সাথে সাথে করে হালকা চিৎকার করলো। অসাবধানতার কারণে সব চা ওনার পায়ে পড়াতে পানির বালতিতে পা চুবালেন। আমি এবার আশেপাশে কেউ নেই জন্য মুচকে হাসতে লাগলাম। লোকটা এবার আমার দিকে তাকিয়ে বুঝতে পারে এমন কাজ ইচ্ছে করে আমি করেছি। মাথা নিচু করে বিষণ্ণ মনে বসে থাকেন। আমি চায়ের কাপটা তুলে সেখান থেকে চলে আসলাম। জিভা পুড়ে যাওয়ার জন্য সেদিন রাতে লোকটা আর কিছুই খেতে পারলো না, না খেয়ে শুয়ে পড়ল। আজও লোকটা বেলি ফুলের মালা এনে রেখেছে আয়নার সামনে। আজ না ছেড়ে এমনিতে লোকটার সামনে ডাস্টবিনে ফেলে দিলাম। রাতে আবার অনেক চকলেট চিপসের প্যাকেট এনে আমার বালিশের কাছে রাখলেন। খেতে ইচ্ছে করলেও খেলাম না, ফ্লোরে শুয়ে ঘুমিয়ে পড়লাম। একটা স্বপ্ন দেখে হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল আমার। তখন দেখলাম লোকটা চার্জার লাইটের আলোয় কী যেন লিখছে আর কাঁদছে। লোকটাকে দেখে আমার মনে একটু মায়া হলো, আবার ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে পিওর রুমে আসলাম। লোকটার সামনে সব চকলেট আর চিপসের প্যাকেট বের করে পিউকে দিলাম। পিউ খুশি হয়ে প্রথমে লোকটার গালে, তারপর আমার গালে আদর দিল। পিওর কাণ্ড দেখে লোকটা মুচকে হাসছে, আর আমার নিজের গালটায় ছিঁড়ে ফেলতে মন চাচ্ছিল। পিউকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে এসলাম। আজ কলেজে আমার অনার্সের প্রথম বর্ষের ফর্ম পূরণ করতে যাব আমি। শাশুড়িমা লোকটার সঙ্গে আমায় কলেজে পাঠালেন, যা আমি একদম চাইনি। কলেজের কাজ শেষ করে একটা পার্কের সামনে গাড়ি থামালো লোকটা, কিন্তু আমি গাড়ি থেকে নামলাম না। লোকটা তখন আমার দিকে তাকাচ্ছিল। বললাম বাড়িতে যাব আমি। আবার সেখান থেকে ফিরে বাড়ি আসলাম। 1 সপ্তাহ কেটে গেছে এভাবে। লোকটার প্রতিদিন বেলি ফুলের মালা নিয়ে আসে আর আমি ফেলে দিই। আজ আয়নার পাশে বেলি ফুলের মালা দেখে মনটা কেমন করে উঠল। পিছন ফিরে দেখি লোকটা হাত দিয়ে আমার খোপায় ফুল গুজে দিচ্ছে। এক ঝটকে হাতটা সরিয়ে দিলাম। লোকটা কষ্ট পেলেও কিছু বলল না। এত কিছু পরেও রাতে একটা নীল রঙের শাড়ি আর চুড়ি এনে আমার হাতে দিল। সাথে সাথে আমি শাড়ি চুড়ি লোকটার হাতে দিয়ে বললাম, লাগবে না এসব। লোকটা শুধু ফ্যাল করে তাকিয়ে রইল আবার আমার দিকে। বাবা এখনও পুরোপুরি সুস্থ, আমি আর কিছুদিন বিশ্রাম নিতে হবে, তাই লোকটার উপর কাজের চাপ বেশি শুনলাম। বড় ননদের কাছে বাড়ির সবাই আজ সকালে বেড়াতে গেছে, 2-1 দিন থাকবে। লোকটা অফিসের জন্য যেতে পারেনি, সেই সাথে আমিও বাড়িতে আছি। ছোটো মেয়েটা সহ রান্নার কাজ শেষ করে দুপুরে খেয়ে নিলাম, আর মেয়েটাকে ঘুমাতে বললাম। 8 ঘন্টা পরে লোকটা বাড়ি এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে বসে খাওয়ার জন্য প্লেট কাছে নিল, কিন্তু সব খাবারের বাটি ফাঁকা ছিল। তারপর রান্নাঘরের দিকে পা বাড়ায় লোকটা। আমি দূর থেকে দেখছি এসব। রান্নাঘরে কোনো খাবার না পেয়ে 3 গ্লাস পানি দ্রুত পান করে চেয়ারে বসে রইল সেখানে লোকটা। সব খাবার আমি আগেই ডাস্টবিনে ফেলে দিয়েছি যাতে লোকটা খেতে না পারে। রুমে আসলাম। লোকটা ফ্লোরে ঘুমানো, বিছানা বালিশ অগোছালো হয়ে আছে। সেগুলো গুছানোর সময় একটা ডায়েরি পাই। কারো ব্যক্তিগত ডায়েরি পড়ার আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আজ লোকটার লেখা ডায়েরি পড়ার আগ্রহ যেন আমায় গ্রাস করে বসলো। ডায়েরির প্রথম পাতা খুললাম। আমি মুরাদ আহমেদ, জন্মসাল 1984। লোকটার নাম তাহলে মুরাদ। আমি যে সময় 8ম শ্রেণীতে পড়তাম, মাসও ছোটো খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সব ভাই বোন একসাথে হইচই আনন্দে মেতে উঠছিলাম সবাই। রোজ বিকেলে খালাতো ভাই পাড়ার ছেলেরা মিলে ক্রিকেট খেলা হতো। খেলার এক পর্যায়ে বল গিয়ে পরে পাশের এক বাড়িতে। সবাই মুখ কালো করে আছে। আজ আর সেই বলটা তাদের পাওয়া হবে না। সে বাড়ির মেয়েটা নাকি অনেক ঝগড়াটে, যেই বল আনতে যাবে তার জন্য কান ধরে ওঠা বসা অবধারিত। খেলার ছোট্ট মাঠটার পাশেই বাড়িটা ছিল। আমি নতুনের জন্য সবাই জোরজবস্তি করে আমাকে পাঠালো বল আনতে। আমি বল আনতে গেলাম, দেখি একটা মেয়ে বলটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরে দেখছে। ভালো করে দেখলাম এমন সুন্দর মেয়ে কী করে এতটা ঝগড়াতে হতে পারে। টানা টানা চোখ, জোড়া ভুরু যুগল শ্যামা। মেয়েটা সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করছে। মেয়েটা আমাকে নতুন দেখে একটু
প্রকৃতিস্থ হয়ে গেল। আমি নিজের থেকে বললাম, ম্যাডাম বলটা আমার। মেয়েটা কোনো কথা না বলে বলটা আমার সামনে এগিয়ে দিল। বল নিয়ে ফিরছি, কিন্তু মেয়েটাকে আরও একবার ভালো করে দেখতে ইচ্ছা করছে আমার এখন খুব আমায়। ঠিক তখনই মেয়েটা আমায় বলওয়ালা বলে ডাক দিল। সাথে সাথে ঘুরে দাঁড়ালাম। বললাম, আমাকে বলছেন? জি, আপনাকে। এ পাড়ায় আগে তো আপনাকে দেখিনি। কে আপনি? আমি নিহালের খালাতো ভাই মুরাদ। আপনি? মেয়েটা, আমি সামিয়া। আমি আবার জিজ্ঞাসা করলাম, কোন ক্লাসে পড়েন আপনি? মেয়েটা, ক্লাস 8। আপনি? এমা, আমিও ক্লাস 8-এ পড়ি। তাহলে আমরা তো বন্ধু বান্ধবী হয়ে গেলাম। সামিয়া কিছু না বলে বাড়ির ভিতরে চলে যায়। বল নিয়ে ফেরার সময় সবাই আমার আর সামিয়ার কথোপকথন শুনে অবাক। তারপর থেকে সবাই সামিয়াকে নিয়েই খেপায় আমাকে। আমার খারাপ লাগে না। খালার বাড়িতে যতদিন ইচ্ছা সবসময় সামিয়ার সেই চোখ মুখের মায়াভরা দৃশ্য ভাসত আমার সামনে। আরও 3 দিন দেখা হয় সামিয়ার সাথে। আমি প্রথম কথা বলি 2 দিন। 3 দিনের দিন সামিয়া নিজে থেকে কথা বলে। একই ক্লাসে পড়লেও সামিয়া আমাকে আপনি করে আর আমি সামিয়াকে তুমি বলে সম্বোধন করি। মেয়ে মানুষ মনে হয় না সহজে কোনো ছেলেকে তুমি বলতে পারে। সামিয়া আমার ভালো লাগে। সামিয়ার কথা বলার সময় আমার দিকে আড়পানে তাকায়। সেবার খালার বাড়িতে চলে আসতে বুকের ভিতরে প্রথমে অজানা কষ্ট অনুভব করি। এরপর যতবার ছুটি পেতাম স্কুলে ততবার ছুটতে যেতাম খালার বাসায়। দেখা হলে টুকটাক কথা হয় সামিয়ার সাথে। আমি রাতে ঠিক করে রাখতাম কাল দেখা হলে কি বলবো, কিন্তু সামিয়ার সামনে এলে সব কিছু এলোমেলো হয়ে যায় আমার। এসএসসি পরীক্ষার পর সামিয়ার আম্মু মোবাইল নাম্বার নিয়ে আসে। তারপর থেকে মোবাইলে SMS-এ কথা বলতাম। আর এসএসসি পরীক্ষার পর অনার্স ফার্স্ট ইয়ারে মোবাইল কিনে সামিয়ার আম্মু আমাকে অনেক পছন্দ করেন। বাসার আশেপাশে দেখলেই বাড়িতে ডেকে নিতেন, গল্প করতেন। আমি ঢাকার এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আর সামিয়া ফেনীর এক কলেজে ভর্তি হয় বাড়ি থেকে কাছের জন্য। এভাবে কথা বলতে বলতে কখন আমরা দুজন এক হয়ে যাই ঠিকভাবে বুঝতে পারি না। আমি সারাদিন রাত সামিয়ার খোঁজ না নিলেও নিজেকে অসমাপ্ত লাগতো আমার। আর সামিয়া একবার মোবাইল চার্জ না থাকার কারণে বন্ধ হয়ে যায়। পরের দিন কল দিলে কান্নায় ভেঙে পড়ে মেয়েটা। তখনই সিদ্ধান্ত নিলাম আমরা সারা জীবন একসাথে কাটাবো। কেউ কাউকে ছাড়া একদিনও চলতে পারি না। একদিনের কষ্ট 1000 দিনের মতো হয়ে যায়। এতদিনের কথা কখনো আমাদের ঝগড়া হয়নি। কোনো কারণে কেউ রাগ করলে অন্যজন নিজেকে শান্ত রাখতাম। বেশ চলছিল এভাবে। হঠাৎ বাড়ি থেকে সামিয়ার বিয়ে দেওয়ার জন্য সামিয়ার বাবা অস্থির হয়ে পড়েন। সামিয়া আমার কাছে অনেক কান্নাকাটি করে কিছু একটা করতে। তখন আমি আন্টি মানে সামিয়ার আম্মুর সাথে কথা বলে বোঝাতে সক্ষম হই। কিন্তু আমাকে শর্ত দেওয়া হয়েছিল নিজের একটা চাকরি জোগাড় করতে হবে যত দ্রুত, তবে সামিয়াকে বিয়ে করতে পারবো, তার আগে নয়। সামিয়ার বাবা বেকার কোনো ছেলের সাথে নিজের মেয়েকে বিয়ে দিবেন না বলে, তাহলে তিনি সমাজের মানুষের কাছে ছোট হয়ে যাবেন। আমাদের বাড়িতে আব্বা আম্মা সবাই রাজি ছিলেন স্বামীর সুন্দরী মেয়ে ভালোর জন্য। অনার্স শেষ করে একটা বেসরকারিতে চাকরিতে যোগদান করি। তারপর ঘরোয়াভাবে বিয়েটা সম্পূর্ণ হয় আমাদের। বিয়ের পর 1 বছর ঢাকায় থাকি আমরা। জীবনে এত প্রশান্তির সুখ কখনো পাইনি আমি যতটা স্বামীর সাথে থাকাকালীন পেয়েছি। 1 বছর পর স্বামীয়া প্রেগনেন্ট হলো। আমার খুশির অন্ত থাকে না। স্বামীয়া কাজের চাপের জন্য স্বামীয়াকে বাড়িতে রেখে আসি। একসময় ওর অনেক যত্নর প্রয়োজন বলে। স্বামীকে বাড়িতে রেখে আসার পর আমার দিনগুলো অনেক কষ্টে কাটে। স্বামী আমার অবস্থা বুঝে ওই অবস্থায় ঢাকায় আসতে চাইলেও আমি বারণ করি। সুস্থ স্বাভাবিকভাবে আমাদের এক কন্যা সন্তান পৃথিবীতে আসে। আমার স্বামীর নামের সাথে অক্ষর মিলিয়ে মেয়ের নাম সামায়া রাখি। আগে মাসে 2-3 বার বাড়িতে গেলে সামায়া হওয়ার পর প্রতিটা সপ্তাহে বাড়িতে যেতাম। সপ্তাহের প্রতি এক বাবার কতটা আত্মার টান না এই প্রথম বুঝতে পারলাম। মা মেয়েকে ছেড়ে আসার সময় কষ্টে আমার ভিতরটা কেঁদে উঠত, কিন্তু চোখ কাঁদতো না। ছেলে মানুষ বলে কথা, ছেলেদের অত সহজে কাঁদতে হয় না। 6 মাস পর সামিয়া মেয়েসহ ঢাকায় গেলাম। গাড়ি থেকে নামার পর আমি কি একটা কাজের জন্য স্বামী আর মেয়েকে রাস্তার একপাশে রেখে অন্য পাশে যাই। অন্য পাশে দাঁড়িয়ে আছি আমি। স্বামীয়া হঠাৎ সাময়কে কোলে নিয়ে এপাশ ওপাশ আসতে চাইছে। আমি হাত দিয়ে বারবার নিষেধ করছি যে আমি আসছি তোমাদের কাছে, কিন্তু স্বামীয়া কি বুঝলো কে জানে। আমার চোখের সামনে রাস্তা পার হওয়ার সময় একটা বাস এসে স্বামীর উপর দিয়ে চলে যায়। আমি দৌড়ে ওদের কাছে আসি। মুহূর্তে সেখানে অনেক লোক জড়ো হয়। স্বামীর মাথায় মগজটা রাস্তায় লাফাচ্ছিল, আর সামাকে আমি দেখতেই পারিনি। কোথায় হারিয়ে গেছে আমার কলিজাটা। মাথার মগজটা নিজে স্বামীর রক্তাক্ত মাথার ভিতরে রাখছিলাম আর আল্লাহ আল্লাহ বলে চিল্লাতে থাকি।
তারপর আমার কিছু মনে নেই। অতিরিক্ত কষ্ট সহ্য করতে না পেরে আমার ব্রেন স্ট্রোক করে। বয়স কম থাকায় সেবার বেঁচে যাই, কিন্তু কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলি আমি। অবশ্য আমি চাই না কথা বলতে, যেখানে আমার স্বামীয়া ও সামাহ নেই। গ্রামের বাড়িতে সামনে ওদের কবর দেখে কবরের পাশে বসে কান্নায় ভেঙে পড়ে। সে সময় পরিবারের মানুষ আম্মার কাছে মানসিক সাপোর্ট পাই। কোনোদিন রাতে ঘুম ভাঙলে আমার বুকের ভিতরটা ভেঙে চুরমার হয়ে যেত। চারিদিকে হাহাকার শূন্য লাগতো। সব কিছু এতটাই খারাপ লাগতো, ভাষায় বোঝাতে পারবো না। গলা কাটা মুরগির মতো ছটপট লাগে তখন নিজের ঘরে। সবসময় নিজেকে ঘরবন্দি করে রাখতাম জন্য আব্বা ওনার ব্যবসার দায়িত্ব আমায় দেন। আমি কথা বলতে পারি না জন্য সব কিছু দ্রুত লিখে ফেলি। অল্প দিনে ব্যবসায় সফলে, কিন্তু কষ্ট লাগে খুব বাড়ির সামনে কবর দুটি দেখে। তাই সপরিবারে শহরের বাড়িতে এসে থাকা শুরু করি। এই 5 বছরে আল্লাহর রহমতে ব্যবসাটাকে অনেক সফলভাবে অনেক দূরে নিয়ে যাই। আজ অনেক বছর পর নানার বাড়িতে গেলে একটা মেয়েকে আমার চোখে লাগে, তার নাম অজানা। এরপর আরও কয়েকটা পৃষ্ঠা ভর্তি লেখা আমার আচরণের কথাই লিখেছেন মনে হয়। আর পড়তে পারলাম না। আমার চোখের পানি কোনো কথা শুনছে না। ডায়েরির পাতা ভিজে গেছে। মানুষের জীবনে এত কষ্ট আর আমি কত অত্যাচার করেছি। ডায়েরিটা বন্ধ করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ওনারা না নীল রঙের শাড়ি আর চুড়ি পরলাম। খোপা করেছি, কিন্তু বেলি ফুলের মালা আজ কোথাও নেই। আবার চোখ থেকে পানি পড়ছে। নিজেকে সামলিয়ে চুল খোলা রেখে রুম থেকে বের হলাম। ওনার খোঁজে পুরো বাড়ি, প্রতিটা রুম তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও নেই। এখন আমার বুকে ভেতর কালবৈশাখী ঝড় উঠেছে। যতক্ষণ না খুঁজে পাই ওনাকে, এ ঝড় থামবে না। ছাদের কথা ভুলেই গেছিলাম। হঠাৎ মনে হয় দৌড়ে ছাদে যাই। ছাদের একপাশে দাঁড়িয়ে পশ্চিম আকাশে রক্তিম সূর্য দেখছিলেন তিনি। একসময় পিছন থেকে জড়িয়ে ধরায় ওনাকে আর কেঁদে ক্ষমা চাই আমার এতদিনের আচরণের জন্য। তখন উনি আমার ঠোঁটের উপর একটা আঙ্গুল রেখে চুপ করতে বলে আমায় সেই সাথে চোখের পানি মুছে দেয়। এপাশ ফিরে উনি জড়িয়ে ধরে আমার মাথায় হাত বুলে খোলা চুল দেখে নিজেই খোপা বেঁধে তার বাগানের কয়েকটা ফুল ছিঁড়ে গুজে দেয় খোপায়। সেই সাথে আমার কপালে 2 ঠোঁটের আলতো ভালোবাসার ছোঁয়া দেয়। আমি আরও শক্ত করে জড়িয়ে থেকে থাকি আর বলি, সারা জীবন এভাবে জড়িয়ে থাকবো আপনাকে, যেন আপনার কলিজা দুটোতে মিশে এক হয়ে থাকি। সমাপ্ত। বোবা বর গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।